তো হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এডুকেশন আপডেট। তো আজকের ভিডিওটা হবে জিক্যাপ প্রোগ্রাম। জিক্যাপ জিনিসটা কি? গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম। এটা হচ্ছে একটা সিক্স জেনারেশন ফাইটার জেটের ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা কিনা আপাতত তিনটে দেশ মিলে লিড করছে। কে কে? ইউকে, ইটালি অ্যান্ড জাপান। এই তিনটে দেশ মিলে কিন্তু আপাতত এই জিক্যাপ এর পার্টনার রয়েছে, মানে যারা ইনভেস্টমেন্ট প্লাস ডেভেলপমেন্ট করবে। কিন্তু সবার আগে কিন্তু এবার কি হলো, এই এই কিছুদিন আগে জিক্যাপ এর কিন্তু ডেডলাইন অ্যানাউন্স হয়ে গেছে। মানে এই ডেডলাইনের মধ্যে যে দেশ পার্টিসিপেট, মানে অ্যাজ আ পার্টনার বা অ্যাজ আ অবজারভার পার্টিসিপেট করতে চায় জিক্যাপ প্রোগ্রামে, তারা তাদের যেন নাম দিয়ে দেয়। কারণ এরপর এই মানে 2026 এর এন্ডের মধ্যে কিন্তু এই ডেডলাইন শেষ হয়ে যাবে। তো আজকে এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করবো। তো জিক্যাপ কি একটু যেমনটা বললাম, একটা সিক্স জেনারেশন ফাইটার জেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ইউকে, ইটালি আর জাপান মিলে শুরু করেছে। তো তার আগে এক সেকেন্ড। হ্যাঁ, এই যেমনটা বলেছিলাম যে যে ইটালির যে লিওনার্দো কোম্পানি রয়েছে, যেটা কিনা জিকেপে পার্টিসিপেট করছে, তাদের সিইও কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে যে এই এই 2026-এর শেষের মধ্যে নিজেদের নাম যেসব দেশ চায় জয়েন করতে, সেসব দেশ যেন নিজের নাম দিয়ে দেয়। নাহলে কিন্তু এই অপরচুনিটিটা মিস হয়ে যাবে। তো যেমনটা জিক্যাপ এর সম্বন্ধে বললাম, এটা শুরু হয়েছে, এই জিক্যাপ প্রোগ্রামটা কিন্তু শুরু হয়েছে 2022-এ। 2022-এর মধ্যে, 22-এ এই প্রোগ্রামটা নিয়ে এতদিন ডিসকাশন চলেছে। কিন্তু এখন এটা কিন্তু এই প্রোগ্রামটার কিন্তু ফাইনাল ডিসকাশনের ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। কারণ এরপর এয়ারক্রাফটটাকে তো ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য এই 2022-এ যে প্রোগ্রামটা শুরু হয়েছিল, যেমনটা লেখা রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই লেখাটা পড়ে নিতে পারবেন। তো এই এখন সে তার ডেডলাইন কিন্তু চলে এলো। এই এই যেমনটা ইটালির লিওনার্ডো কোম্পানির সিইও বলেছেন। হ্যাঁ। তো এরপর আমি আপনাদেরকে বলবো যে এই জিক্যাপ হিসেবে প্রোগ্রামে কোন দেশের কোন কোম্পানিগুলো পার্টিসিপেট করছে, মানে কোন কোম্পানি এগুলোকে লিড করছে। হুম। জিক্যাপ সম্পর্কে তো বলেই দিলাম যে এই তিনটে দেশ পার্টিসিপেট করছে। তবে এর বাজেট অ্যাপ্রক্সিমেটলি এখন এস্টিমেট করা হচ্ছে, যেটা 100 বিলিয়ন ডলার্স এর উপরে, ইউএস ডলার্স এর উপরে যেতে পারে। কোন কোন কোম্পানি পার্টিসিপেট করছে? ইউকে এর বিএই সিস্টেম, মানে ব্রিটিশ এরোস্পেস সিস্টেমস, যার ইনভেস্টমেন্ট 8.6 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড, সরি, যেটা নাকি ইউএস ডলার্সে কনভার্ট করলে 11 বিলিয়ন ডলার, 4 বছর, ওভার 4 ইয়ার পিরিয়ড। ইটালিয়ান কোম্পানি কি? লিওনার্ডো। এদের ইনভেস্টমেন্ট কি? এদের ইনভেস্টমেন্ট আগে ছিল 6 বিলিয়ন ইউরোস, টেকনোলজিক্যাল ম্যাচুরেশন, টেস্টিং অ্যান্ড ডিজাইন কস্টে। কিন্তু এখন তার সেটাকে বাড়িয়ে হয়েছে 18.6 বিলিয়ন ইউরোস, মানে অ্যাপ্রক্সিমেটলি যদি ধরে নেওয়া যায়, তো একে তো 21 বিলিয়ন ইউরো, মানে 21 বিলিয়ন ইউএস ডলার। জাপানের যে কোম্পানি লিড করবে, সেটা হচ্ছে জাপান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল এনহান্সমেন্ট মানে JAIEC, যেটা কিনা মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ দ্বারা ব্যাক করা। এদের আগের ইনভেস্টমেন্ট যদি বলা যায়, তো এদের আগের ইনভেস্টমেন্ট ছিল 905 মিলিয়ন ইউএস ডলার। কিন্তু এখন এটাকে বাড়িয়ে হয়েছে রুপিস, সরি, 4.1 বিলিয়ন ইউএস ডলার। মানে প্রত্যেকটা দেশে কিন্তু আগে যা ইনভেস্টমেন্ট ছিল, প্রত্যেকটা দেশে কিন্তু বাড়িয়েছে যে ইনভেস্টমেন্ট। এই ইউকেরও কিন্তু ইনভেস্টমেন্ট ছিল 5.5, মানে 5.5 বিলিয়ন ব্রিটিশ পাউন্ডস, কিন্তু সেটাকেও এখন বাড়িয়ে 8.6 বিলিয়ন ব্রিটিশ পাউন্ডস করা হয়েছে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে যে জিক্যাপ যে ফাইটার জেট যেটাকে ডেভেলপ করা হবে, সেটা কিরকম দেখতে এবং কিরকম তার ফিচার্স কি কি। তো এই হচ্ছে সেটা তার একটা মডেল যেটা কিনা বানানো হয়েছে। যদি এখন ডিজাইনটা পাকা করা হয়নি, তবে এরকমই ডিজাইন করা হবে। এর ফিচার্স কি কি হবে? লো অবজারভেবল স্টেলথ এয়ারফ্রেম, যেটা কিনা এটাকে এর রাডারে ডিটেক্ট করতে অনেক অনেক কঠিন করে ফেলবে, নিয়ারলি ইনভিজিবলও করে দিতে পারে। যদিও স্টেলথ মানে ইনভিজিবল নয়, তাও
সিক্স জেনারেশন ফাইটার জেট বলা তো যায় না যে ইনভিজিবলও হয়ে যেতে পারে, ইনভিজিবল হবে না, এটুক বলা, আমি শুধু কথা কথা বৃষ্টিতে বললাম। ম্যাসিভ ইন্টারনাল ওয়েপন্স বে, মানে আরো অনেক বেশি বেশি পেলোড থাকবে, যেখানে মিসাইল, বম, নানা রকম ওয়েপন্স ক্যারি করতে পারবে। এআই অ্যাসিস্টেড মিশন ম্যানেজমেন্ট, এইটা কি সিক্স জেনারেশন ফাইটার জেটের সবচেয়ে বড় যে ফিচার, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কন্ট্রোলড, যেটা কিনা পাইলটের ওপর চাপ কমিয়ে দেবে। আর ইভেন এই ফাইটার জেট যেটা ডেভেলপ, এই যে যুদ্ধ বিমানটা ডেভেলপ করা হবে, এটা কিন্তু আনম্যানডও হতে পারে, মানে কিছুক্ষণের এটা কিন্তু পাইলট ছাড়াও চলতে পারবে। হাই ক্যাপাসিটি পাওয়ার অ্যান্ড প্রোপালশন, মানে এর যে ইঞ্জিন হবে সেটা অবশ্যই খুব হাই পাওয়ারের ইঞ্জিন হবে, যেটা রোলস রয়েস বা আইএচআই যে কোনো একটা ডেভেলপ করবে। সিস্টেম অফ সিস্টেমস ইকোসিস্টেম, মানে এটা কিন্তু নানা রকম যে আনক্রিউড, মানে যেখানে মানে আনম্যান্ড যে যে এয়ারক্রাফট আছে, যেমন লয়াল উইংম্যান উইংম্যান এসবের, এদের সাথেও টিম করে কাজ করতে পারবে। অথবা স্যাটেলাইটের সাথে, যেমন এই যে আউটার টিয়ার স্পেস অ্যাসেটস, তারপর নেভে, তারপর জাহাজের সাথেও কিন্তু কাজ একসাথে মিলে টিম করে কাজ করতে পারবে। তো এই গেল হচ্ছে জিগ্যাপের ফিচার। তো এবার তো এবার যে মেন প্রশ্নটা আসবো, যে ইন্ডিয়াকেও কিন্তু এটা অফার করেছে, এই জিক্যাপ প্রোগ্রাম কিন্তু ইন্ডিয়াকেও অফার করেছে। স্পেশালি এই অফার সবার প্রথমে যে অফার এসেছে সেটা কিন্তু জাপান থেকে। কারণ জিক্যাপ প্রোগ্রামে ইন্ডিয়া এলে কিন্তু এরা ভালো করেই জানে যে মানে যে ইন্ডিয়া যে ইনভেস্টমেন্টটা করবে, সেটা কিন্তু এদের বিশাল লাভ, সেটা দিয়ে কিন্তু এটা বিশাল লাভ লাভ করতে পারবে। কারণ ইন্ডিয়ার কাছে এমনিতেই ফাইটার জেটস এর খুব দরকার রয়েছে, যেখানে চায়না সিক্স জেনারেশনের ফাইটার জেট কিন্তু একটা প্রোটোটাইপ ডেভেলপ করেছে, যেটা নাকি দেখাও গিয়েছে, যেটা কিনা J-36, ইউএসও করেছে, মানে F-36। তো এই দুটো তো এখন ইন্ডিয়ার একটা সিক্স জেনারেশন ফাইটার জেট, মানে ইন্ডিয়াতে আপাতত ফিফথ জেনারেশন ফাইটার জেট ডেভেলপ করছে অ্যামকা। তো তার সাথে সাথে ইন্ডিয়া সিক্স জেনারেশন অপশনসও কিন্তু এক্সপ্লোর করছে। তো এই জিক্যাপ কি ইন্ডিয়ায় কি ইন্টারেস্টেড আছে বা নেই? তো সে তো সেটার কথায় বলতে গেলে ইন্ডিয়া কিন্তু ইন্টারেস্ট রয়েছে, কিন্তু আপাতত ইন্ডিয়া এর সম্বন্ধে কিছু বলেনি। ইন্ডিয়াকে এই অফারটা প্রদান করেছিল জাপান করেছিল, তা এবং পরে কিন্তু ইতালিও অফার করেছে যে এই প্রোগ্রামে তাদের সাথে জয়েন হতে। জিক্যাপে জয়েন করতে গেলে, যেমনটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, যে পার্টনার কান্ট্রিতে একটা অফার আছে আর একটা অবজার্ভার কান্ট্রি। পার্টনার কান্ট্রি, যদি ইন্ডিয়া যদি পার্টনার হয়, তাহলে কিন্তু খরচা বিপুলায়তন খরচা হবে, মানে মানে এতটা পরিমাণে খরচা হবে ধারণার বাইরে। কারণ ইন্ডিয়া যদি পার্টনার হয়, তাকে সেটা ইনভেস্টমেন্ট করতে হবে, কিছু পার্টস এর ম্যানুফ্যাকচারিংও করতে হবে, এবং নানা রকম নানা রকম কিছু প্ল্যান এগুলোও তৈরি করতে হবে। উল্টো দিকে যদি ইন্ডিয়া যদি অবজার্ভার কান্ট্রি হয়, তাহলে কিন্তু সেরকম ইনভেস্টমেন্ট বা কিছু করতে হবে না, কিন্তু এই ফাইটার জেটের টেকনোলজি ট্রান্সফার, টেকনিক্যাল অ্যাক্সেস, সোর্স কোড অ্যাক্সেস সবকিছুই পাবে ইন্ডিয়া। কিন্তু 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 পার্টনার কান্ট্রির সুবিধা হচ্ছে, পার্টনার কান্ট্রি হলে তুমি এই ফাইটার জেটটা পাবেই, তোমাকে তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। হ্যাঁ, কিন্তু অবজার্ভার কান্ট্রি হলে তুমি ফাইটার জেটটা পাবে, কিন্তু তোমাকে ওটাকে কিনতে হবে। তো এই দুটো দিক যদি দেখা যায়, তো আমি তো বলবো ইন্ডিয়াকে অবজার্ভার কান্ট্রি যদি জয়েন করে, তাহলে ইন্ডিয়াকে অবজার্ভার কান্ট্রি অ্যাজ এ অবজার্ভার কান্ট্রি জয়েন করা উচিত। কারণ ইন্ডিয়া অলরেডি নিজের অ্যাম্বাকে ডেভেলপ করছে, সেটা দিয়ে অনেক ডিলে হচ্ছে। তো এই জিক্যাপে যদি একটা পার্টনার জয়েন করে, এরপর আমাদের এটা আমার ওপিনিয়ন, এরপর আমাদের ডিফেন্স অফিসিয়ালরাই বুঝবে যে এজ আ পার্টনার জয়েন করবে না এজ আ অবজার্ভার জয়েন করবে। তো যদি একটা পার্টনার জয়েন করে, তাহলে কিন্তু অ্যামকা প্রোগ্রামে স্লো ডাউন হতে পারে, যেহেতু যা খরচা হবে। এই খরচাটা সম্পর্কে আমি আপনাদের কাছে আসছি একটু পরে, আগে এই সম্বন্ধে বলে নিচ্ছি। উম, কিন্তু যদি একটা অবজার্ভার হয়, তাহলে সে খরচাটা হবে না, তাহলে সে খরচাটা হবে না, কিন্তু সমস্ত টেকনোলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফার, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট সবকিছু পাবে ইন্ডিয়া। কিন্তু আর রইল কথা ফাইটার জেটের মানে পাওয়ার নিয়ে, তো সেটা নিয়ে ইন্ডিয়াকে কিন্তু অন্য দেশের উপর এমনিতেও ডিপেন্ডেন্ট হতে হবে। তো যদি যখন ডিপেন্ডেন্টই হতে হচ্ছে, তখন যে জিনিসটা কিনেই না, আহ, মানে অ্যাজ অবজার্ভার হয়, টেকনিক্যাল মানে টেকনোলজি ট্রান্সফার এইসব এইসব হবে, প্লাস তুমি ফাইটার যেটাকে তোমাকে ওভারঅল তো কিনতেই হবে, কারণ ডিপেন্ডেন্সি তো আছেই। অ্যাজ এ পার্টনার যদি হয়, তো তোমার খরচাটা বাড়বে, তো তোমার তোমাকে ডিপেন্ডেন্সিও হতে হবে। তো এর থেকে ভালো যে অবজার্ভার হয়ে যাওয়া, প্লাস কি জানি এই অ্যামকার উপর বেশি নজর দেওয়া, এবং যে টেকনোলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফার পাবে, তা নিয়ে নিজের মানে
মানে কি বলে মানে সেলফ রিলায়েন্টলি একটা ফাইটার জেট তৈরি করো। তো এবার আমি যদি কথা আসি যে কি কি মানে কটা মানে কি খরচা হতে পারে। তো হুম, যদি ইন্ডিয়া যদি অ্যাজ আ পার্টনার যদি জয়েন করে, হ্যাঁ, তাহলে ইন্ডিয়াকে ইনভেস্ট করতে হবে 20 বিলিয়ন ইউএস ডলার থেকে 30 বিলিয়ন ইউএস ডলার। মানে আইএনআর মানে যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করা হয় তাহলে 1,91,606 কোটি থেকে 2,87,410 কোটি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং ওটা স্বাভাবিক, ইউরোপিয়ান ফাইটার জেট প্রোগ্রাম এমনিতেই এমনিতেই বিশাল খরচা, এমনিতেই বিশাল দামি হয়, হ্যাঁ। তার উপর তার উপর একটা পার্টনার তুমি জয়েন করছো। আর কোন কোন কোম্পানি করতে পারে যদি এটা পার্টনার, যদি আমাদের ডিফেন্স অফিসিয়ালদের মনে হয় যে যদি এটা পার্টনার জয়েন করবে, তাহলে এই এই তিনটে কোম্পানি করতে পারবে: জিটিআরই, গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরই, টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড টিএএসএল, আর লার্সেন অ্যান্ড টুব্রো এলএনটি। এই তিনটে কোম্পানি পার্টিসিপেট করতে পারবে। আমি এখন অনেকেই বলতে যে হল কেন নয়, এই যে মানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কেন নয়, কারণ এইচএএল এর কাছে এমনিতেই অনেক প্রজেক্ট পেন্ডিং পড়ে রয়েছে। তারপর তেজাস নিয়ে অনেক দেরিও করছে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এই হলকে হয়তো যদি এজ আ পার্টনার যায় তাহলে তাহলে হলকে পাঠাবে না। আপাতত একমাত্র এর অবজারভার কান্ট্রি আপাতত হয়েছে কানাডা। কানাডা একটা অবজারভার কান্ট্রি জয়েন করেছে। এখন সিঙ্গাপুর ইন্টারেস্টেড রয়েছে, প্লাস জার্মানিও ইন্টারেস্টেড রয়েছে, অনেক বেশি ইন্টারেস্টেড রয়েছে, কিন্তু এখনো কানাডা বাদে কেউ অবজারভার কান্ট্রি হয়নি। তো আপনাদের কি মতামত যে ইন্ডিয়াকে যদি জিক্যাপ প্রোগ্রাম যদি জয়েন করে তাহলে এজ এ কি মানে পার্টনার হওয়া উচিত না অবজারভার কান্ট্রি হওয়া উচিত, সেটা আপনারা কমেন্টসে বলে দিন, হ্যাঁ। তো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এটাতে প্রত্যেক দিনই বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আরো যাতে এরকম ইনফরমেশন পেতে পারে। তো আজকের ভিডিও অবধি, তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের মতো নমস্কার, এন্ড জয় হিন্দ, গুড নাইট।